যে যখন প্রতিকুর রহমান একজন যুব নেতা, রাজনৈতিক কর্মী, সে যখন, এবং তার ক্যারিয়ার রাজনীতি, ক্যারিয়ার পলিটিশিয়ান, সে যখন ডিসাইড, রাজনীতি আমরা ক্যারিয়ার করতে আসিনি দাদা। হ্যাঁ, আদর্শ নিয়ে এসেছো, তুমি সারা জীবনের মানুষের কাজ করার জন্য এসেছো। এবার সেখানে গিয়ে, এবং আমার আইডিয়ালি আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে রাজনীতিতে যদি ক্যারিয়ারও হয় সেটাতে কোনো সমস্যা রয়েছে, বা দ্যাটস আ ডিফারেন্ট ডিবেট অল টুগেদার। সেই জায়গায় দাঁড়িয়ে তুমি যখন মনে করছো যে তোমার দম বন্ধ হয়ে যাওয়া পরিস্থিতি, তুমি সিপিআইএম দলে থাকতে পারবে না, তখন তোমার কাছে কি মানে মার্কেটের মধ্যে অল্টারনেট কোনগুলো ছিল? কেন এই প্রশ্নটা করছি, কারণ তোমাদেরই দলে এর আগে প্রসেনজিৎ বোস, তিনি কিন্তু কংগ্রেসে গেছেন, কানহাইয়া কুমার তিনি কংগ্রেসে গেছেন সিপিআই থেকে, ঠিক আছে। সুতরাং সেই জায়গা থেকে আবার ঋতব্রত সে তৃণমূল কংগ্রেসে শেষে, তোমার কাছে কি কি সেই, বা অনেকে বিজেপিতেও গেছে, অনেকে বিজেপিতেও গেছে, সুতরাং তুমি কি মানে এই যে মার্কেটে এই এতগুলি দল রয়েছে, তুমি চুজটা কিভাবে করলে, সেই প্রসেসটা যদি একটু বলো, কে তোমাকে কার সাথে আগে যোগাযোগ হলো, কিরকম হলো? আমার এই ফোনে, এই ফোনটাতে পশ্চিমবঙ্গের এমন কোনো রাজনৈতিক দল নেই, পশ্চিমবঙ্গের মাটিতে এমন কোনো সংগঠন, এমন কোনো পলিটিক্যাল সংগঠন নেই যারা কন্ট্যাক্ট করেনি। এমন কোনো সাধারণ সংগঠন, এমনি নর্মাল স্বেচ্ছাসেবী সংগঠন, অনেক বহু সংগঠন আছে তারা যোগাযোগ করেছেন। বিজেপির পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল। আমি বলছি পশ্চিমবঙ্গের মাটিতে এমন কোনো রাজনৈতিক দল নেই, ডান বাম, অতি ডান অতি বাম। না, আমি স্পেসিফিক্যালি বিজেপি এই জন্য বলছি কারণ আমি কথাটা এই কারণেই বললাম, দায়িত্ব নিয়ে বললাম, সমস্ত স্তরে, কোথাও ছোট, কোথাও বড়, কোথাও মাঝারি, কোথাও সর্বোচ্চ, সব জায়গা থেকেই কারুর ভায়া, কারুর ডাইরেক্ট, সমস্ত রকম কথাবার্তা বলবার চেষ্টা হয়েছে। শুভেন্দু অধিকারীর তরফ থেকে কোনো রিচ আউট হয়েছিল? আমি এর বাইরে মানে, কারণ এইটি একান্ত ফোনে যদি কেউ আমাকে ফোনটা করে, সেটাই আমাদের মানে আমি মনে করি যে সেই ব্যক্তিগত স্পেসটা রাখা উচিত, সেটা প্রকাশিত করা উচিত না। প্রত্যেকের একটা আলাদা এজেন্ডা থাকে, কারণ মনে হয়েছে যে কংগ্রেস বিকল্প। তবে এটির অস্বীকার করার কোনো উপায় নেই, ভারতবর্ষের মাটিতে বিজেপি আমাদের প্রধান শত্রু। বিজেপির সিপিআইএম বলে বিজেপি ফ্যাসিস্ট শক্তি, আমি সেটা ছোটো থেকেই শিখে এসেছি এবং সেটা আমি বিশ্বাসও করি। দরজার এপাশে এসেও আমি বিশ্বাস করি যে বিজেপি ফ্যাসিস্ট, বিজেপি অসভ্য বর্বর, জ্যোতি বসুর ওই লাইন, অসভ্য বর্বরের দল। বিজেপি মানুষের গণতান্ত্রিক অধিকার কাটতে চায়, মানুষের ভোটাধিকার কাটতে চায়, মানুষের কাছ থেকে মানুষের মাথার ছাদ, পেটের ভাত এবং ধর্মীয় আইডেন্টিটি কাটতে চায়। তো ফলে এই বিজেপির বিরুদ্ধে সবচেয়ে লড়াইয়ের প্রমিনেন্ট মুখ কে? এই পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কে লড়াই করবে? আমার কাছে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস ইজ দ্য বেটার অপশন। এক নম্বর কারণ এটা পলিটিক্যাল, এটা নিয়ে তোমার কোনো দ্বন্দ্ব ছিল না? কোনো দ্বন্দ্ব, ক্ল্যারিটি ছিল, কোনো দ্বন্দ্ব নেই, এটা নিয়ে আমার কোনো দ্বন্দ্ব নেই। বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, এটা স্বাভাবিক। বরঞ্চ আমার মধ্যে দ্বন্দ্ব ছিল আমি রাজনীতি করবো না করবো না। একদম রাজনীতি ছেড়ে দেবো, দিয়ে রাজনৈতিক সন্ন্যাস নেবো, কোনো কিছুই করবো না। কিন্তু তারপরে যে পেছনে যে নোংরামগুলো হয়েছে, ওই প্রসঙ্গে সবাই জানে, আমি ওই প্রসঙ্গে নতুন করে উত্থাপন করছি না, যে নোংরামগুলো হয়েছে সেখান থেকে মনে হলো যে না, কিছু করতে হবে। তাহলে করতে গেলে কোন রাজনীতি করব? যে বিজেপির বিরুদ্ধে সবচেয়ে বেশি লড়াই করবে আমি তার সঙ্গে আছি। এই যে বলেন ডিল হয়েছে, এক ডিল তো এটাই হয়েছে, পশ্চিমবঙ্গের মাটিতে দাঙ্গাবাজকে আটকাতে হবে আর ধান্দাবাজদের ভাগাতে হবে, এই ডিল হয়েছে। সেই কারণে বিজেপিতে আসা। এবং তার ব্যক্তিগত কারণ যদি বলো, একটা মানুষ, ওই যে আমি এই কথাটা সব জায়গায় বলি, শ্যাকরার হাতুড়ি আর কামরের হাতুড়ি দুজনের মধ্যে ভীষণ তর্ক হচ্ছে যে ভাই আমিও হাতুড়ি তুইও হাতুড়ি, কিন্তু আমার আওয়াজটা শ্যাকরার হাতুড়ি বলছে আমার আস্তে আস্তে শোনা যায়, তোর হাতুড়ির আওয়াজ এত জোরে জোরে শোনা যায় কেন? তো কামারের হাতুড়ি বলেছিল ভাই তুই তো লোহা, তুই সোনাকে পেটাস, ওই জন্য তোর আওয়াজটা আস্তে শোনা যায়। আর আমি কামার, আমি লোহা, যখন লোহাকে পেটায় তখন তার আওয়াজটা জোরে হয়। যখন নিজের লোক নিজের লোককে মারে, তার আওয়াজ, তার দুঃখ, তার বেদনা, তার কষ্টটা অনেক বেশি হয়। সেটা যখন আমার হয়েছে, আমি রক্তাক্ত হয়েছি প্রতিদিন, আমি স্বপ্নেও কোনো দিন ভাবিনি উল্টো দিকে একটা জায়গা থেকে একটা ফোন আসবে, আমি অভিষেক ব্যানার্জি বলছি। তারপরে বেশ কিছু কথা হয়েছে, আমার ওই ক্ষতবিক্ষত অবস্থায় ওই দগদগে ঘায়ের উপরে মনে হয়েছে কেউ যেন মলম লাগিয়ে দিয়েছে। যখন তোমার নিজের লোক তোমার বুকে ছুরি মারছে বা পিঠে ছুরি মারছে, যেটা তোমার ফিলিংসের মধ্যে হচ্ছে, কেউ যদি তোমার চিরশত্রু, তুমি হসপিটালে বেরিয়ে মানে তোমার মা অসুস্থ শুয়ে আছে, রক্তের জন্য ছটফট করছো, রক্ত পাচ্ছ না, তুমি ঘড়ি দেখছো বন্ধু কখন আসবে, বন্ধু কখন আসছে, বন্ধু আর আসছে না, তোমার চিরশত্রু যদি এসে বলে চল আমার গ্রুপের রক্ত তোর মায়ের সঙ্গে ম্যাচ করবে, তোর মায়ের রক্তটা আমি দিচ্ছি, কেমন ফিলিংস হয়? তেমন আমার ফিলিংস হয়েছে। এটা ব্যক্তিগত ফিলিংস। তো বলে একটা রাজনৈতিক অভিমুখ আর একটা ব্যক্তিগত অভিমুখ, দুটো মিলেমিশে মনে হচ্ছে তৃণমূলটা করতে হবে, তাই তৃণমূল করেছি। এখানে অনেক
দর্শক বন্ধু যারা রয়েছেন আলোচনায় তারা কিন্তু খুব মজার কমেন্ট করছেন, আমি একটু কমেন্টটা পড়ে শোনাই। একজন লিখেছেন, সৈফুদ্দিন চৌধুরী কি নীতি আদর্শ বর্জন করেছিলেন? বলবেন কৌশিক বাবু, তোমার দিকে একটা প্রশ্ন রয়েছে। সোমনাথ চট্টোপাধ্যায় কি নীতি আদর্শ বর্জন করেছিলেন? সমীর পুততুণ্ড ঠিকঠাক কমরেড ছিলেন না, তাই না? এই ধরনের কমেন্টও কিন্তু মানুষের মধ্যে থেকে আসছে, সুতরাং তারা কিন্তু যে এক্সাম্পলগুলো সেগুলো হাইলাইট করছে। সিপিআইএম এর মধ্যে যারা যারা প্রশ্ন করেছে, যারা যারা প্রশ্নহীন আনুগত্যের বিরুদ্ধে মুখ খুলেছে, সবাই হয় নতুন দল করতে হয়েছে, নয় অন্য কোনো দল ছেড়ে যেতে হয়েছে, আর নতুবা রাজনৈতিক সন্ন্যাস নিতে হয়েছে। এবারে একটা 34 বছর একটা বড় সময় ছিল যেখানে সুভাষ চক্রবর্তীর মতো বিশাল মাপের জননেতা, যার জামার কলার দিয়ে সিপিআইএম হাত দিতে পারেনি, উনি প্রকাশ্য উনি বলে গেছেন সুভাষদার জায়গায় যদি অন্য কোনো নেতা হতো যে কোনো মুহূর্তে দুধে পড়া মাছির মতো তুলে নিয়ে ফেলে দিয়ে যেত। শুধু সুভাষ চক্রবর্তী বলে চুপচাপ ছিল। মুখ তো খুলেছে এর আগে অনেক, এর পরে অনেক, তাদের পরিণতি কোথায়? আচ্ছা, প্রতীকুর রহমান নিয়ে বলছেন, মনিরুল হাসান নিয়ে বলবেন না? কেন তৃণমূলে গেল, কেন সিপিআইএম ছাড়লো? রেজ্জাক মোল্লার কথা বলবেন না? সাত্তার সাহেবের কথা বলবেন না? কেন গেল? প্রত্যেকের একটাই অভিযোগের তীর কিন্তু একটা, যে দলের মধ্যে মন খুলে কথা বলতে পারছি না। এবার হ্যাঁ, দলের মধ্যে আরও অনেকে আছে, তারা বলে ভাই আমরা মন খুলে কথা বলতে পারছি। আরে ভাই, তোমার মন খুলে কথা বলা আর আমার মন খুলে কথা বলার মধ্যে আকাশের পাতালের পার্থক্য আছে। তোমার মনে হচ্ছে তুমি মন খুলে কথা বলতে পারছো, মুবারক তোমার কমিটি, তুমি ওই কমিটির মধ্যে থাকো, মন খুলে কথা বলো। আমার মনে হচ্ছে আমি মন খুলে কথা বলতে পারছি, ভাই রইল ঝোলা চললো ভোলা, তোমরা থাকো তোমাদের কমিটি নিয়ে। সহজ কথা। কোনো গাদ্দারি আমি করিনি, কোনো বেইমানি আমি করিনি। আমি সিপিআইএমে থাকতে থাকতে এখন যারা রাজ্য কমিটির সদস্য আছে তাদের মতো সিপিআইএমের গোপন দলিল অন্য দলের মুখপাত্রের হাতে তুলে দিইনি। সিপিআইএম ছেড়েছি, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিফট করেছি, বলেছি আমি সিপিআইএম করবো না, তারপরে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছি। কোথায় গাদ্দারি? আনুগত্য নিয়ে কোনো প্রশ্ন ছিল না, নেইও, কিন্তু এই মুহূর্তে তুমি বেরোবার পর যে লেভেলে ট্রোলিং হচ্ছে সেটাকে তুমি এক্সপেক্ট করেছিলে? একদমই স্বাভাবিক। দেখো, এটা তো বাস্তব কথা। এখনো যারা শুনছে, এই যারা এই কমান্ড লিখছে বা গালাগালি দিয়ে বলে ভাবছে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, এটা তো ঠিক। যখন এলাকায় গিয়েছি, মিটিং করেছি, ওর বাড়িতে থেকেছি একসঙ্গে, মুসারি ক্যান্টিনে, তাই না? কাকিমা খেতে দিয়েছে, একসঙ্গে তো ছিলাম। ওকে তো সারা রাত ধরে বুঝেছি ভাই তৃণমূলের বিরুদ্ধে লড়তে হবে। তো ওর যদি এখন মনে হয় যে প্রতিটা গাছে তুলে মই কেড়ে নিয়েছে, ও গালাগালি দ্বারা জাস্টিফাই। তুমি সেটা রিকনসাইল কি করে করবে? মানে তোমার যারা সমর্থক, তুমি যাদেরকে নিয়ে কাজ করেছো, প্রথম কথা হচ্ছে সিপিআইএম এর কোনো অনুগামীর দল না। এখন যেটা করার চেষ্টা করা হচ্ছে অনুগামীর দল, উমুক দাদার ফলোয়ার, তুমুক দিদির ফলোয়ার, উমুক নেতার ফলোয়ার। সিপিএম কোনো অনুগতি, সিপিএম একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিংয়ের উপরে চলে, সেইটা আমার সময় ম্যাচ করেনি। তো যাদের আমি বুঝিয়ে এসেছিলাম তারা তোমার গালাগাল করবে, তাদের দিক থেকে তারা ঠিক। আমি আবারও বলছি, প্রতীকুর রহমান তোমাদের কাছে মনে হতে পারে ভুল পথে গেছে, কিন্তু ভেবে দেখো প্রতীকুর রহমান ভুল প্রশ্নগুলো তোলেনি, প্রশ্নগুলো ঠিক আছে। এখন সিপিএমের মধ্যে লাস্ট কদিনে আমার কাছে যা খবর আছে, প্রতিকূল এফেক্ট চলছে এলাকায়।